সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান লিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আছি হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত 12টা 5 মিনিটে সরাসরি সম্প্রচার হয়। আজ আমাদের আলোচনার বিষয় আন্দোলন ও সংঘাতের রাজনীতি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে 4জন অতিথি উপস্থিত আছেন। আমার ডানে যে দুজন অতিথি উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। একই সাথে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, এবং আমার বায়ে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, এবং একই সাথে আরো রয়েছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান। আমি 4জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আসলে উৎকণ্ঠার 5 জানুয়ারি কিন্তু আমাদের সামনে, এবং সেই 5 জানুয়ারিকে সামনে নিয়ে আমরা নানা রকম বিশ্লেষণ দেখতে পাচ্ছি। রাজপথে থাকার কথা ঘোষণা দিয়েছে বিএনপি ও তার জোট, আবার সেটা প্রতিরোধের কথা বলছে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে। নানাভাবে নানা কৌশল এর মধ্যে দিয়ে আমরা গত 2 দিন অতিবাহিত করেছি। বিএনপি সেই সমাবেশের জন্য তাদের জোটের পক্ষ থেকে সেটি একটি আবেদন করেছিলেন। গতকালকে সেই আবেদনের কোনো সাড়া পাওয়া যায়নি বলে পর্যন্ত আমরা জেনেছি। তো এমন এক অবস্থায় আর 2 দিন পরেই 5 জানুয়ারি, আমরা সেই উৎকণ্ঠিত 5 জানুয়ারিকে সামনে রেখে 20 দলীয় জোট যেটি বলছে এটি হচ্ছে একটা গণতন্ত্র হত্যা দিবস, এবং সরকার বলছে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করছে। আমি মন্ত্রী শাহজাহান খান, আপনি ডেফিনেটলি সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র, নানা জায়গায় নানা সমাবেশে নানা সময়ে নানা কথা আপনি বলেন। এই যে বিএনপি এবং তার জোট বলছে গণতন্ত্রের হত্যা দিবস, আপনারা বলছেন গণতন্ত্রের বিজয় দিবস, এই উৎকণ্ঠিত 5 জানুয়ারিকে সামনে রেখে বিএনপি কি তাদের সমাবেশ করতে পারবে, নাকি সেই সমাবেশের নানা আশঙ্কার কারণে নাশকতার কারণে সেই সমাবেশ না হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই 5 জানুয়ারির এই সমাবেশকে ঘিরে? গণতন্ত্র কি জিনিস? গণতন্ত্র কিন্তু হাতের কোনো মোয়া না যে একজনে খাওয়াই দিলে কিন্তু সে গণতন্ত্র হয়ে গেল, তা না। গণতন্ত্র অনুশীলনের বিষয়, এবং বিএনপি সেই অনুশীলনটা করে না। বিএনপি জামাতের সঙ্গে আতাত করে তারা জামাতিদের মতো এখন ওই এই যে মানে গণতন্ত্রের নামে হত্যাযজ্ঞ, গণতন্ত্রের নামে ধ্বংস তাণ্ডব এগুলো সৃষ্টি করেন। আপনি চিন্তা করেন 2013 সালে যা করেছে সে তো ইতিহাস বাংলার মানুষ জানে। এবারও হরতালকে কেন্দ্র করে আপনার একজন মা 2টা বাচ্চাকে ঝলসে দিল, একজন শিক্ষয়িত্রীকে মেরে ফেললো। হরতাল আপনি কি দাবিতে হরতাল করছেন? সেই দাবির পক্ষে যারা আছে তারা হরতাল করবে, সেই দাবির পক্ষে যারা নাই তারা কি হরতাল করবে? তারা তো হরতালের বিরোধিতা করবে। তাহলে পরে যারা হরতাল বিরোধিতা করছে তাদেরকে হরতালকারীরা এই হত্যা করে কেন? এইটা কোন গণতন্ত্র? আমি একজনের আমি মানে আমার আমার দাবির সঙ্গে যদি আপনি একমত না হন তাহলে কি আপনি আমার সঙ্গে আমি যা বলবো তাই শুনবেন? আমি তো বিএনপি তা শুনবো না, বা জামাতিদের এটা শুনবো না। কিন্তু তারা যে মানে যেটা চাচ্ছে, আপনি যদি বলেন যে তাহলে তারা এই যে মিটিং মিছিল বা এই সমস্ত প্রোগ্রাম এগুলোর মধ্য দিয়ে তারা এখন যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কাই হলো সবচেয়ে বড় কথা। এইটাকে কিভাবে রোধ করা যাবে সেটা যেমন একদিকে হলো সব সব শ্রেণীর পেশার মানুষ এটাকে প্রতিরোধ করবে সন্ত্রাসকে, এবং সে তা করেছে। 2013 সালে তাই করেছে। 2013 সালে আপনি একটা জিনিস আমি বলতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে 1996 সালে যে আন্দোলন গড়ে তুলেছিল শেখ হাসিনা, সেই আন্দোলনটা সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু তার মঞ্চে সমবেত হয়েছে, এবং যার ভিত্তিতে ওনারা মাত্র কয়েকদিনের মাথায় কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওনারা যে আন্দোলনটা শুরু করলে সেই আন্দোলনের পক্ষে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ তো দূরের কথা, ওনাদের কর্মী নেতারাও নাই। আচ্ছা, যদি কর্মী নেতারা থাকতেন তাহলে কর্মী নেতারা মাঠে থাকতেন। জি, নিশ্চয়ই আপনার কাছে আরো অনেক বিশ্লেষণ আছে। মোটা দাগে কয়েকটা বিষয় যদি আমরা আপনার কাছে উত্তর প্রার্থনা করি, সেটি হচ্ছে এরকম যদি হয় যেটা বলা হয় তাদের পক্ষ থেকে, যে মাঠে নামলে গুলি করা হয়, গ্রেফতার করা হয়, তাদেরকে নানাভাবে সমাবেশ নানাভাবে আন্দোলন করতে দেওয়া হয় না, সেই সময়টা কি 1996 সন থেকে এই সময়টার মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পান কিনা? আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি বলতে পারবেন যে ওনাদের এই যে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, এই 1 বছরে মাঠে নামার কারণে রাস্তায় কাউকে গুলি করে হত্যা করা হয়েছে? এই গভর্নমেন্ট করেছে? বা এই রাস্তায় কোনো বিএনপির নেতা কর্মী এই রাস্তায় আন্দোলন করতে গিয়ে নামতে গিয়ে গুলি করে পুলিশের গুলিতে নিহত হয়েছে এমন কোনো ঘটনা আছে? এমন কোনো ঘটনা নাই। তাহলে ওনারা কেন ভয়তে নামছেন না? নামছেন না এই জন্যে যে ওনারা ওই যে দাবি, সেই দাবির সঙ্গে তারাই একমত না। সেই
দাবি আদায়ের জন্য যে আন্দোলন, যেহেতু জনগণ, না আমি একটু বলি, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলনের সফলতা আসতে পারে না। তাহলে পরে জনগণের সম্পৃক্ত করতে ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ে এখন। সেইটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে কিছু মানে কথাবার্তা বলে আজকে সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওনারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। আসলে এইটা হবে না। এখানে বিষয়টা হলো যে নির্বাচন, বাংলাদেশে নির্বাচন হবে এখন সংবিধান অনুযায়ী। সংবিধান, ওনারা যে যে সাধ্যময় কথা ওনারা বলেছেন, নির্বাচনের কথা বলা হচ্ছে, যেটা হয়ে গেল, যেটা আপনারা এখন যে সংসদে আছেন, সেই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? সেই নির্বাচন তো জনগণ গ্রহণ করেছে বলেই তো আপনি ঢাকা ট্রিবিউন একটা পত্রিকার, আমি একটা অংশ বিশেষ একটা জিনিস বলি আপনাকে, এইটা 5ই জানুয়ারি নির্বাচনের পরে বলছিল বাংলাদেশের মানুষ এই নির্বাচনে খুশি না। ওই ট্রিবিউন মাত্র কয়েকদিন আগে তারা এই 31শে সেপ্টেম্বর অথবা পয়লা সেপ্টেম্বর অথবা 31শে আগস্ট তারা একটা প্রতিবেদন, একটা জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে বলেছে বাংলাদেশের 77% জনগণ এই সরকারের কাজে খুশি। জি, এই যে যে আজকের এই পরিসংখ্যান যদি আপনি দেখেন, তাহলে কি প্রমাণিত হয় যে জনগণ এই সরকারের প্রতি, আজকে শুধু বাংলাদেশের মানুষটা, সারা বিশ্ব কিন্তু এখন এই সরকারের প্রতি খুশি বলেই সিপি এর মতো একটি সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা, আইপিইউর মতো একটা ইন্টারন্যাশনাল সংস্থা জীবনে যা বাংলাদেশে ঘটে নাই, 44 বছরে যা ঘটে নাই, তা এবারে ঘটেছে। সেটা হলো যে দুইটা সংস্থা, পার্লামেন্টের দুইটা সংস্থায় আজকে আজকে যে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার এবং একজন এমপি, এটা কি আপনি খাটো করে দেখবেন নাকি? আরো 6টা সংস্থা আছে। এই তো সেদিন আমি ইলেকশন করে এলাম গত 27শে আপনার নভেম্বর তারিখে, ইয়েতে আপনার আইএমএসও, ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল একটা ফোরামে ইলেকশন করে এলাম, বাংলাদেশ জিতছে। তাহলে বাংলাদেশের এই যে অনেক অনেক নির্বাচন, অনেক ইলেকশন, 6টা ইলেকশন আমরা জিতছি এর মধ্যে ইন্টারন্যাশনাল ফোরামে। এগুলি তো অনেক সেমিনার হয়, সেই সেমিনারকে হয়তো আপনারা কোনোভাবে একেবারে বড় করে জাতির সামনে উপস্থাপন করেন কিনা, সেটাই কিন্তু নানাভাবে প্রশ্ন রয়েছে, যেটি আমরা আসবো আপনার কাছে নিশ্চয়ই ফিরে। যেটি ফারুক ভাই শুনছিলেন আপনি, যে 77% জনগণ, একটা ইংরেজি পত্রিকার জরিপ দিয়ে সেটি বলে 77% জনগণ এখন ওনাদের সাথে আছে। যেটি আপনারা বলছিলেন যে 90% জনগণ তাদের সাথে নেই, তারা তত্ত্বাবধায়ক সরকার চায় বা নির্বাচন তারা বয়কট করেছে, 5% নির্বাচন করেছে। এমন এক অবস্থায় আগামী 2 দিন পরেই হচ্ছে গিয়ে 5 জানুয়ারি আপনারা সমাবেশের চেষ্টা করছেন, আপনারা চিঠি দিয়েছেন, গাজীপুরে সমাবেশ করতে পারেননি। তিনি দাবি করেছেন, শাহজাহান খান সাহেব দাবি করেছেন যে এখনো পর্যন্ত কি মিছিল করতে গেছে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা, আপনার বিশ্লেষণ? কিরণ ভাই, আপনাকে ধন্যবাদ, মাননীয় মন্ত্রী এবং আমার ফিরোজ ভাই এবং খালেকুজ্জামান ভাইকে আপনার আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তালগাছ বিচার মানি তালগাছ আমার, ওনার কথাবার্তা যেমন হচ্ছে বাংলাদেশে পূর্ণ গণতান্ত্রিক সরকার কাজ চলছে। উনি কথায় কথায় বলেন যে জামাতের সাথে আতাত করে দেশের ধ্বংসযজ্ঞ আমরা শুরু করেছি। জামাতের সাথে আতাতের শুরু করেছেন ওনারাই, আমরা না। সরাসরি উত্তর, 1 বছরে মাঠে নামি নেয় একজন পুলিশও গুলি করে বিএনপি কাউকে হত্যা করেনি। কিন্তু সালিসি বোর্ড যেটা 2014 সালে রিপোর্ট প্রকাশ করেছেন, সেটাতে লেখা আছে বিচার বহির্ভূত 128 জনকে হত্যা করেছে, 74 জনকে গুম করেছে সরকার। ওনার ভাষায় একজনকে গুলি করে নাই। আসেন, উনি ঢাকা ট্রিবিউন পত্রিকার কথা বলেছেন। বাংলাদেশে বহু ইলেকট্রনিক মিডিয়া, বহু প্রিন্ট মিডিয়া, বহু অনলাইন বিশ্ব মিডিয়া বিগত 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে একটা অগণতান্ত্রিক জোরপূর্বক নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। উনি সিপিও আইপিওর উদাহরণ দিয়েছেন। এসব উদাহরণ বাংলাদেশের জনগণ সিপিও বোঝে না, আইপিও বোঝে না। বাংলাদেশের মানুষ বুঝে দেশ পরিচালনা কারা রাতে দরজা খুলে ঘুমাতে পারে, নিত্য নৈমিত্তিক জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকতে পারে, সেটুকু মানুষ বুঝে। বাংলাদেশের মানুষ 2014 সালে যে নির্বাচনটা দেখেছে, 43 বছরে নাকি একবারও আইপিও সিপিও তো হইতে পারে নাই, কিন্তু 43 বছরে বাংলাদেশে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হয়, সেটাও মানুষ দেখে না।
45টা ভোট কেন্দ্রে একটি ভোটারও ভোট দিতে যান নাই, সেটাও 43 বছরে মানুষ দেখে নাই। সে মাননীয় মন্ত্রী শাহজাহান খান কে আমি বলতে চাই যে আপনি যে কথাগুলো বলেছেন একটাও যুক্তিযুক্ত কথা বলেন নাই। বাংলাদেশের মানুষ এখন একটা জিনিসে চায়, যে গতকালকে আমরা দেখেছি সরোয়ার্দী উদ্যানে ফিরোজবাদের দল একটা সভা করেছে, সে সভাও তারা হুঙ্কার ছেড়েছে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়লে আইন শৃঙ্খলার অবনতি যে আর হচ্ছে আন্দোলনে তারাও বেরিয়ে পড়বেন। তো সে কারণে আমি শাহজাহান ভাইদেরকে বলতে চাই যে 1 বছর তো পার হলো, বছরের শেষ দিনে আমাদের নেত্রী কতগুলো বক্তব্য রেখেছেন, সেগুলো তারা প্রত্যাখ্যান করেছে, সেটা তাদের অধিকার। মানা না মানা এটা সরকারের ব্যাপার। কিন্তু 5 তারিখ যে 45টা সেন্টার একটা ভোটারও আসে নাই, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর বাংলাদেশের যেসব বৃহত্তম রাজনৈতিক দলগুলা নির্বাচন কমিশনে নিবন্ধিত তার কত ভাগ লোক, কতটি দল সেটা অংশগ্রহণ করেছে, সে ব্যাপারেও শাহজাহান খান এই কথা কিন্তু আপনারা বলেই আসছেন। 153 আসনে নির্বাচন হয়নি, 45টা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি, 5% বা 10% ভোট পড়ছে, এগুলো কিন্তু আমরা শুনছি, আপনারা বলছেন। কিন্তু যে বিষয়টি শাহজাহান খান দাবি করলেন যে এখনো পর্যন্ত তো আপনাদের আন্দোলন তুঙ্গে আনার জন্য শুধু শাহজাহান খান নয়, ওনাদের মন্ত্রীরা এবং আওয়ামী লীগের নেতারা সেটি বলছেন। আপনারা গাজীপুরে যে সমাবেশের কথা সেটাই বলুন। যদি পুলিশ সে বিষয়ে আমি আপনার কিরণ সাহেব আপনার মাধ্যমে বলতে চাই, কাশপুরের জনসভা নিশ্চয়ই আপনার মিডিয়াতে দেখেছেন, এখানে রাজনীতিবিদ অনেকে আছেন, শ্রোতা দর্শক ও জনগণ দেখেছে সেই জনসভায় অংশগ্রহণ মানুষের। গাজীপুরের জনসভায় 3 ডবল হতে পারত, সেটা ওনারা ছাত্রলীগের হুঙ্কারে বন্ধ হয়ে গেল, 144 জারি করলেন। এখন আইন অমান্য ওনারাই করছেন, আমরা অনুমতি পেয়েছি, মাঠের অনুমতি পেয়েছি, সেখানে ছাত্রলীগের একটা হুঙ্কার, ছাত্রলীগের কথাই ওনারা রেখেছেন, বাংলাদেশে একটা বৃহত্তম রাজনীতির নেত্রীকে জনসভা করতে দেন নাই। তার উদাহরণস্বরূপ গত 22 তারিখে গত বছরে আমরা 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করব, সমাবেশ করব, সেখানে আমাদের নেত্রী যাবেন, সেখানে অনুমতিটার জন্য আজ পর্যন্ত আমরা পাইনি। বরং শাহজাহান ভাইয়ের মুখে আমি এখনো শুনি নাই, মায়া ভাই বলেন, কামরুল ভাই বলেন, নাসিম ভাই বলেন, আমাদের মাহবুব হানিফ ভাই বলেন, তাদের যে ভাষা, হাসান মাহমুদ বললাম না আপনার নাম এসে যায়, তাদের ভাষাভাষী আমি শাহজাহান ভাইয়ের মুখে এইসব ভাষা এখনো শুনি নেই। তোফায়েল সাহেবের মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুলকে বলে আওয়ামী লীগের এজেন্ট, আমি উত্তর দিতে চাই। সেখানে আমি শেষ করতেছি, সেখানে ওনারা যে ভাষায় কথা বলছেন, তোফায়েল সাহেব তো বলেই দিয়েছেন, সুরঞ্জিত সেন তো বলেই দিয়েছেন যে বেগম জিয়া 2014 সালের শেষ দিনের যে প্রস্তাব 2019 সালে দেখা হবে। আর হানিফ সাহেব আজকে বলেছেন এবং মাননীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র উনিও বলেছেন নাশকতার আশঙ্কা। আরে নাশকতার আশঙ্কা, আমরা জনসভায় বেগম খালেদা জিয়া যাবেন, আমরা সেখানে নাশকতা করব, ক্যান ইউ বিলিভ? আচ্ছা, সেদিকে আমি যাব না। অনুমতি দেওয়ার মালিক পুলিশ, অনুমতি দেওয়ার মালিক সরকার। উনি বলছেন যে আমরা খতিয়ে দেখছি কোনো নাশকতা হয় কিনা। ওনারা 16টা স্পটে মিটিং করবেন আজকে ঘোষণা করেছেন, এবং সারা সকাল থেকে তাদের প্রোগ্রাম বিজয় উৎসব শুরু হবে। তো আমরাও পূর্ব ঘোষিত আমাদের এই কর্মসূচি পালনের জন্য আমরা সরকারের কাছে অনুমতি চেয়েছি। যদি তারা সত্যিকার গণতন্ত্রী হন অবশ্যই আমাদের অনুমতি দিবেন, আর অনুমতি যদি না দেন তাহলে আমাদের পূর্ব ঘোষিত আজকেও আমাদের রিজভি বলেছে আমাদের এই জনসভা, এই সমাবেশ হবে শান্তিপূর্ণ, এই কালো পতাকা মিছিল হবে শান্তিপূর্ণ। যদি এই অশান্তি তারাই সৃষ্টি করেন অনুমতি না দিয়া, এ দায়িত্ব তারাই বহন করতে হবে। আমি মোটা থেকে একটা জায়গায় আসি। শাহজাহান খান ভাই যে কথাটা বললেন যে আপনাদের মধ্যে সমন্বয়হীনতা, আপনি বললেন যে আপনাদের মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী লীগের এজেন্ট বলা হয়। এই যে সমন্বয়হীনতার যে বিষয়টা, এই বিষয়টা কি আপনাদেরকে কোনো অ্যাড্রেস করে কিনা? না, আমি বুঝতে পারি না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকবার বাংলাদেশের ক্ষমতায়। আজকে একটা বিষয় নিয়ে আমি এটা উল্লেখ করতে এখানে চাই না, কাউকে খাটো করতেও চাই না। আমি একজন রাজনৈতিক কর্মী, কোন রাজনৈতিক নেতাকে অশ্রব্য ভাষায় কথা বলে তাকে ছোট করা যায় না, বরং সে আরো বড় হয়। আজকে যে সমন্বয়হীনতার কথা বলেছেন, কোন জায়গায় আপনি বিএনপির
সমন্বয়হীনতা দেখেছেন। রাস্তায় নামতে পারি না, বাদ দেন রাস্তায়, ফুটপাতে দাঁড়াতে পারি না, নিজের কার্যালয়ে ঢুকতে দেয় না। তো এটা কি আমাদের সমন্বয়হীনতা? আপনি যে কথা বলছেন আমাদের কোনো তাহলে তোফাল সাহেবকে এই কথা বলতে হয় যে তোফাল সাহেবকে 5 বছর এই বর্তমান সরকার প্রধান মন্ত্রী করেন নাই, ওনাকে প্রস্তাব লাস্টে দিয়ে ওনাকে আনতে পারেন নাই, তাহলে কিসের আশা? তাহলে বিগত 5 বছর উনি বিএনপির এজেন্ট ছিলেন, সে কারণে বর্তমান প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা নেন নাই, এখন নিয়েছেন, উনি এজেন্টগিরি ছেড়ে দিয়েছেন। একটা দল সম্বন্ধে একটা অভিজ্ঞ লোক কথা বলতে একটু, ধরেন এই যে আমাদের সেক্রেটারি জেনারেল ওনাদের দলের জি নিশ্চয়ই একটা বৃহত্তম নিশ্চয়ই বড় দেশের মন্ত্রীকে বলে 2 আনার মন্ত্রী, তো ওনারা জাতিসংঘ মানে না, বৃহত্তম বিশ্বের বড় বড় দেশগুলোকে মানে না, নিশ্চয়ই আমি ওনাদের গণতন্ত্র ওনারা মানে ফারুক ভাই নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। ফিরোজ রশিদ ভাই, আপনি এখানে আছেন, কেমন গণতন্ত্র? আমরা শুনলাম দুজনের কাছ থেকেই, গণতন্ত্র চলছে, গণতন্ত্র হত্যা হচ্ছে, গণতন্ত্র বাংলাদেশে নাই, পরস্পর দ্বিমুখী কিন্তু বক্তব্যের ভাষা আমরা শুনলাম। এমন এক প্রেক্ষাপটে যেটি বলছিলেন, আপনাদের নেতা এরশাদ সাহেব মিটিং করেছেন এবং একটা ঐক্যের ডাকের আহ্বান জানিয়েছেন, বলেছেন তিনি বর্ষিয়ান ব্যক্তি, বাংলাদেশের সবচাইতে বড় রাজনীতির যে বর্ষিয়ান যদি কাউকে ধরা হয় তাহলে তিনি নিজে। এবং ওই ঐক্যের ডাকের যে কথাটা তিনি বলেছেন, নিশ্চয়ই এটি আমাদেরকে একটা আশার জায়গায় তৈরি করে, কিন্তু সেটি কি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করা সম্ভব হবে এরশাদ সাহেবের পক্ষে, যে এরশাদ সাহেবকে নিয়ে নানা সময়ে নানাভাবে নানা বিতর্ক রয়েছে? ধন্যবাদ। আসলে এই যে দুইটি দলের দুজন অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, গণতন্ত্রের এই যে চর্চা দুই দলের, এর কাছে আমরা কি বলবো? জয়নাল আবদিন ফারুক ভাই কথা বললেন, শাহজাহান খান ভাইও সেই কথা বললেন, দুজনে কিন্তু কথা খুব ভালো কথা বলছেন এবং দুজনের কথার মধ্যে এত যুক্তিতর্ক আছে, বুঝতে পারেন তো, সুন্দর করে করেছেন, দুজন তো ভালো বলেন, জনগণকে বোঝানোর জন্য যথেষ্ট বলেছেন। কিন্তু মানুষ কি এত কথা বিশ্বাস করে? মানুষ কি চায় এখন? মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তা চায়, অবাধে চলাচল করার অধিকার চায়। এই যে এর কয়েকদিন আগে একটি হরতাল হলো, এই হরতালে লক্ষ্য করেছেন মিরপুরে 3টি জীবন ঝলসে গেল। আমাদের ওনারই এলাকায় একজন শিক্ষয়িত্রী ঢাকা থেকে বাড়ি গেছেন, দীর্ঘদিনের তার প্রত্যাশা, সে বাসে যাবার সময় একটি ইটের আঘাতে তার জীবনটা চলে গেল। রাজনীতি তো আমরা করি, রাজনীতিবিদরা, আমরা ক্ষমতা যাব, গণতন্ত্র চর্চা করবো, ভালো ভালো কথা বলবো, যে জীবনগুলো চলে যাচ্ছে, এই জীবনটা কি ফিরে দেবে? তাদের এই যে কষ্টের ভাগ কি আমরা নেব বা নিতে পারি? কি সম্ভব? চলে যাচ্ছে আমাদের এই নষ্ট ভ্রষ্ট রাজনীতির কাছে। কে দায়ী? আমি বলবো যে আমরা সবাই, রাজনীতিবিদ যারা করি, রাজনীতি দায়ী এর জন্য। খুব দুঃখ লাগে। আমরা ধরেন এই যে এখন ফারুক ভাইরা গণতন্ত্র হত্যা দিবস করবে 5ই জানুয়ারি, আর সরকার করতেছেন গণতন্ত্রের বিজয় দিবস, দুটো কিন্তু দিবস, কিন্তু এই দিবসের মধ্যে একটি হচ্ছে বিজয়, একটি হচ্ছে হত্যা। এইটা যদি একদিনে না হয়ে অন্যান্যভাবে করতো, ঠিক একটি দেশের গণতন্ত্রের হত্যা, তাহলে কি গণতন্ত্র একদমই নেই? গণতন্ত্র একদমই যদি না থাকে তাহলে তার হত্যার দরকারই করে না। আমরা সবাই কিন্তু একটি কথা বলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা লেখাও থাকে, কিন্তু ধূমপান থেকে বিরত হই না আমরা। এই কথা বলে কিন্তু এই যে দেশকে একটা সংঘাতময় অবস্থার মধ্যে কেন এখন আবার যাব? একটি নির্বাচন হয়ে গেছে, 1 বছর চলে গেছে, আরেকটি নির্বাচন আলাপ আলোচনার মধ্যে তো আরেকটি, মানে সংবিধানে আছে, একটু উনি একটি আগেই বললো যে সংবিধানে যথাযথভাবে নির্বাচনের তারিখ দেওয়া আছে, 5 বছর একটি নির্বাচন হবে। এর আগে যদি একটি নির্বাচন করতে হয় তাহলে তো সেটা একটা আলাপ আলোচনার মধ্যে করা যায়। একটি সরকারের পতন 3 ভাবে হতে পারে, একটা হচ্ছে গণবিস্ফোরণ, আরেকটি হচ্ছে নির্বাচন, আরেকটি হচ্ছে সামরিক অভ্যুত্থান। কিন্তু ওনাদের এটা ঠিক, ফারুক ভাই কি মনে করবেন, এখন পর্যন্ত উনি তো একজন একদমই রাজপথের নেতা। আমি কখনো ওনাকে খুব তাত্ত্বিক ওই ঘরের মধ্যে বসে বুদ্ধিদাতা নেতা মনে করি। উনি সবসময় রাজপথে রয়েছেন, আন্দোলন সংগ্রাম আমরা যতটা জানি দীর্ঘদিন যাবত, যখন ক্ষমতা ছিল, ক্ষমতা আগে ছিল বিএনপি, যখন এখনো রাজপথে আছেন। তার কাছে বলবো, যেভাবে বিএনপি
এই যে এই ছোট ছোট আন্দোলন এইগুলো করতে চাচ্ছেন, এটা ঠিক আন্দোলনের নামে কিছু লোককে জি, আমি ক্ষতিগ্রস্ত করছেন, দেশের ক্ষতি হচ্ছে, জি, আমি একটা জায়গায় আন্দোলন হচ্ছে না। যদি আমি একটা জায়গায় একটু মোটা দাগে আসি, আপনি একইভাবে সরকারের না। সুরেই আপনি মনে হয় কিছুটা কথা বলছেন কিনা আপনি সেটা নিজেই বিচার বিশ্লেষণ করবেন। আপনি হরতালে মৃত্যুর কথা বলছেন, কিন্তু জালালউদ্দিন ফারুক সাহেব যেটা দাবি করলেন যে অসাক কর্তৃক যে একটা বিশ্লেষণ দিয়েছে 100 কতজনকে হত্যা করা হচ্ছে, অতজনকে গুম করা হয়েছে, আজকে বাংলাদেশে মানুষের জীবন নিরাপদ নয়, সেটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। আপনি সেই জায়গায় কিভাবে না, অ্যাড্রেস করবেন? এটা গুম খুন এটা হত্যাটাই কিভাবে address নিঃসন্দেহে করবেন? নিঃসন্দেহে একটি খুব অন্যায়। একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সমাজে এটা কারো প্রত্যাশা হতে পারে না, কিন্তু কি করছে, কোথায় করছে, কতটা করেছে, হত্যা হয়েছে। এখন দেখেন, কিছু মনে করবেন না, আমি রাজনীতিবিদদের যদি কেউ মেরে থাকে সেটার আমি বিরুদ্ধে, কিন্তু একজন সাংঘাতিক সন্ত্রাসী যাকে আপনি জেলখানায়, একজন শিশুকে যে অপহরণ করে মুক্তিপণ দাবি করে তারপর তাকে মেরে ফেলাচ্ছে টাকা পেয়ে পাওয়ার পর, আপনি তার কি বিচারটা করবেন? কোন আইনে তার বিচার করবেন? কে তার সাক্ষী দেবে? একজন যে মানুষকে ধরে নিয়ে, বাচ্চাদের ধরে নিয়ে কিডনি বিক্রি করতেছে, তাকে তো ক্রস ফায়ার তো ভালো, তাকে জ্বলন্ত আগুনে দিয়ে মারা উচিত। কিন্তু সেটা যদি কোনো রাজনীতিবিদ, যাদের সমাজে রাজনীতি যারা করেন, যারা আমাদের অত্যন্ত পরিচিত বা জনগণের কাছে শ্রদ্ধার ব্যক্তি, তারা যেন ওই হত্যার শিকার নয়। দুজনকে একসাথে দেখা যাবে না। আপনি 147 জনের নাম যদি বলেন বা বেশি হতে পারে, সেটা কি সন্ত্রাসী রাজনীতিবিদ? রাজনীতিবিদ ইতিহাস দিলে ফারুক ভাই বলবেন, আমরা নিশ্চয়ই সেখানে একমত হবো তার সাথে, যে কোনো রাজনীতিবিদ যেন এই শিকার না হন। কিন্তু তাই বলে যারা সন্ত্রাস করবে, সমাজের পক্ষে আপনার সবার জানমাল নিরাপত্তার পক্ষে যারা হুমকি, তাদেরকে যদি পুলিশ, মানে বিরোধী মত হলে যদি হুমকি মনে না না, করা হয়, বিরোধী মত না, আমি বলছি সন্ত্রাসী। না সেটা ঠিক আছে, বিরোধী কিন্তু মত আর সন্ত্রাসী এক না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে বিরোধী মত হলেই তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা না, যদি না, হয়। এইটা তো এখন পর্যন্ত ফারুক ভাইকে সন্ত্রাসী বলবে? কিন্তু বিরোধী মত, উনি তাহলে সরকারের ফারুক ভাইকে কঠোরভাবে সমালোচনা করতে পুলিশে পারেন। মারলো যে একবার রাস্তায় ফেলে, সেটি দুর্ভাগ্যজনক। আমরা যথেষ্ট, অন্তত সেটার জন্য কি 10টা রাষ্ট্র বা আমি সরকার- বলেছি যে এটা ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমিও রাজনীতি করি, আমার একজন সাথী, আমরা সবাই রাজনীতি করি, এখানে আসছি, কিন্তু এটা দুর্ভাগ্যজনক। উনি কেন মার খাবে, আমি কেন মার খাবো, সাধন ভাই কেন মার খাবে, বা আমার বন্ধু করেন খালেকুজ্জামান ভাই মার কেন খাবে। মার খাবে, আমরা এটা চাই না। কিন্তু আমরা ওই যে আপনি যারা মিলিয়ে দিতে চাচ্ছেন যে সন্ত্রাসী এবং রাজনীতিবিদ, এটা কখনো একজানি না হয়। আমরা আমাদের একটা সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। জি, জি, নিশ্চয়ই আমরা সেটাই প্রত্যাশা করব, এবং কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে কেউ না হয়, সেটি আর আপনি হন, স্যার সাজান যেটা ভাই হন। বলছেন, আমি এক কথা এক সেন্টেন্সে শেষ করি। স্যার উনি বলছেন যে আমি এখন যারা রাজনীতি করেন তার মধ্যে সব থেকে বৈশ্যান নেতা, বয়সের দিক থেকে আমি একটা অনুরোধ করব যে সবাই একটা সমঝোতার মধ্যে আসেন। অর্থাৎ সে সমঝোতা কি? সমঝোতা হচ্ছে যে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব, দেশের একটা ভবিষ্যৎ আছে, আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাবো। নিশ্চয়ই অতএব কে ক্ষমতা গেল না গেল, কে থাকবে না থাকবে, এইটা নিয়ে আলোচনা না, আমরা দেশের শান্তি, সংহতি এবং প্রগতির জন্য আমরা আলোচনা আমরা করব। কিন্তু আপনার আলোচনা যেটা বুঝলাম, আপনি আমার সরকারি দলের মাননীয় মন্ত্রীকে দিলেন 55-100-তে, আর জালালউদ্দিন ফারুক ভাইকে আপনি দিলেন 55-100-তে। আমি জানি না 55 এবং 55-এর ভাগাভাগি চলছে। আমি 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 এই খালিকুজ্জামান ভাইয়ের কাছে একটু 110 ভাগ হয়ে গেল, সেখানে আমি মীমাংসা করতে পারলাম না আসলে কিরণ ভাই খুব বিষয়টা। চালাক লোক তো, 110-এর হিসাব। হ্যাঁ হ্যাঁ, মানে আমি মীমাংসা যেতে পারলাম না। খালিকুজ্জামান ভাই, আপনি যদি একসময় হ্যানা ভোটে বিএনপি 110% ভোট পেয়েছিল, সেজন্যই ওইটা ভোটটা দিয়েছেন। না 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 না, আমার না না, এখানে তো আমি আর আমার প্রিয় প্রিয় বোনের একটা, আমার সাথে ওনার মতের ভিন্নতা থাকতে পারে, রেসপেক্ট হিম। জি খালেক ভাইয়ের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। আমার ভাই সাজানের কথাটা উত্তর দিয়ে দিই যে একবার আমরা নাকি 110% ভোট কাউন্ট করেছি। এবার উনি যে দুইজনে মাননীয় সংসদ সদস্য, এখানে সংসদ সদস্য অবশ্যই মাননীয়, কিন্তু এটা আমি মানি না। তো সে কারণে এবার আমার মনে হয় নির্বাচন কমিশন যেটা দেখিয়ে দিয়েছে আমাদেরকে, 3%-কে 33% করে দিয়েছে। জি জি, খালেক ভাই, জি খালেক ভাই, জি খালেক ভাই, আপনি কিভাবে আমি দেখছেন? একটু আরেকটা দিক থেকে একটু কথা বলি, কারণ একটা অভিযোগ পাল্টা অভিযোগ সেগুলি তো একটা আছে, সেগুলো থাকবে, বা ওনাদের কিছু বক্তব্য পাল্টা বক্তব্য সেগুলো থাকবে। আমি আরেকটা দিক থেকে একটু বলি, কারণ আমরা যে অভিজ্ঞতাটা দেখেছি আর কি, স্বাধীনতার এই 43 বছরে আমরা সামরিক ফরমান দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখেছি, আবার মানে নির্বাচন মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচন দেখেছি, ভোট ছাড়া নির্বাচন দেখেছি। এখন এর মধ্যে কিন্তু সমস্যার সমাধান তো হইতেছে না। ফলে আজকে কিন্তু এই সময় এসে গভীরভাবে ভাবার দিন এসছে যে এখানে
গণতন্ত্রে নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু নির্বাচন হলে গণতন্ত্র হয় না। তাহলে তার জন্য একটা ভিত্তিভূমি লাগে। তাহলে এখানে যে আমার আইন কানুন বিধি বিধান প্রথা প্রতিষ্ঠান ইত্যাদি এগুলি যদি গণতান্ত্রিক না হয়, বুর্জুয়া গণতন্ত্রের অর্থেও, তাহলে তার কতগুলি নর্মস আছে, তার কিছু কাঠামো আছে, তার কিছু পরিচালন পদ্ধতি আছে, এবং এই বিষয়গুলি যদি সঠিক, যেমন ধরেন আপনার শরীর, আপনার যদি হাড়ের কাঠামোটা ঠিক না থাকে তাহলে পরে আপনার ভালোভাবে তো চলাফেরা করতে পারবেন না। আপনার যদি সেখানে রক্ত সঞ্চালন ঠিক মতো না হয় এবং তার হার্ট যদি গোলমাল থাকে, লিভার যদি গোলমাল হয়, কিডনি যদি নষ্ট থাকে, তাহলে আপনি কি করে সুস্থ থাকবেন? তাহলে একটা দেশে শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন যদি পরিচালনা করতে হয়, তাহলে এই ধরনের তার যে যেমন ধরেন যে এখানকার যে আইনগুলো আছে, আমরা যদি আইনের শাসন যখন বলি, আইনের শাসন মানে কিন্তু গণতান্ত্রিক আইনের শাসন। কারণ আমি আপনি আপনাকে কতগুলি- একটু সহযোগিতা চাই আপনার কাছে। সেটি হচ্ছে আমরা আসলে এই যে উৎকণ্ঠার দিনগুলো নিয়ে কথা বলছি, 5 জানুয়ারি এবং এই নির্বাচন লেজিমিট এই পয়েন্টটা আমি গ্রহণযোগ্যতা আসছি আছে পরে। কিনা, আমরা সেই জায়গায় একটু অ্যাড্রেস না, এটা আসবো, কারণ এটা এখন এই বিষয়গুলি অ্যাড্রেস না করলে, এটা নিয়ে কথা না বললে আমরা কিন্তু মূল জায়গায় যেতে পারবো না। কারণ এই বিতর্ক একটা চলতে থাকবে বহুকাল ধরে। তাহলে এখানে আমরা যে বিষয়গুলি বলছি, যেমন ধরেন কতগুলি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে যেমন নির্বাচন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিচার ব্যবস্থা আছে, ইত্যাদি আছে। তাহলে এগুলি কি নিয়মে চলছে, আইনগতভাবে সেটাকে এগুলি কি আছে, এবং তার সীমা, আইনের সীমা লঙ্ঘন করে কি কি জিনিস চলছে, এই বিষয়গুলি তো আমার লোকেট করা দরকার। এখন যেমন একটা কথা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধরেন আইনে কি আছে কোনো লোককে পুলিশ যে কাস্টডিতে নিয়ে মারপিট করবে? পরিষ্কার বলা আছে যে শারীরিক মানসিক নির্যাতন করা যাবে না। তাহলে আপনি যখন তাকে গিয়ে মারপিট করেন এবং কি তার বিচার বহির্ভূত মেরেও ফেলছেন, তাহলে সেটার জন্য প্রতিকার কি? তার কোনো অ্যান্সার নেই। তাহলে এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুই সরকারের আমলে তারা এই বিষয় নিয়ে খুব বেশি সোচ্চার হন না। তাহলে যেমন বিশেষ ক্ষমতা আইন, এটা একটা কালো আইন, এটা ইন্ডিয়া বা ব্রিটিশ আমলে ইন্ডিয়ান সেফটি অ্যাক্ট ছিল, পাকিস্তানের ডিফেন্স অফ পাকিস্তান রুল ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগ করছে, ওনারা তো চেঞ্জ করতেছেন না। এখন যখন আমরা একটা মিটিং করতে, ওনারা বলছেন আমাদের মিটিং করতে দেয় না, কি পুলিশ বলে যে এটা করতে পারবেন না। কেন পারবো না? বলে উপরের নির্দেশ। এই উপরটা কোথায়? এটা কি 7 আসমানের উপরে? তাহলে যেই আইনটা কি কারণে পুলিশ এই অধ্যত্ব দেখায়, নিশ্চয়ই তার পিছনে কিছু বিষয় আছে। তাহলে আইনের সাপোর্ট কি আছে? যদি থাকে সে আইনটা পাল্টাবেন, সেই কথাটা বলেন। আর যদি সাপোর্ট না থাকে, তাহলে ওই পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। পরিষ্কার কথা বলতে হবে যে একজন পুলিশ অফিসার এসে যখন বলছে যে আপনি মিটিং করতে পারবেন না, রাস্তা নামতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, কোন অথরিটি এসে বলছে? তাহলে এইটা সাপোর্টেড অর ব্যাক বাই এ ল, যদি এরকম আইন থাকে, সেটা অবশ্যই একটা জঘন্য কালাকানুন। তাহলে সেই আইনটা পরিবর্তন করার ব্যাপারে কথা তো বলছেন না কেউ। আর যদি আইন লঙ্ঘন করে আইন শৃঙ্খলা রক্ষার নামে কেউ এই কাজটা করে, তাহলে তার জন্য পানিশমেন্টটা কি হবে সেটা বলতে হবে। আপনি বিচার ব্যবস্থায় আজ পর্যন্ত একজন বিচারক নিয়োগের মানদণ্ড আজ পর্যন্ত ঠিক হয়নি। তাহলে কেন আপনি সব বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলবেন? তাহলে বিচারকের মানদণ্ড কি, এটা আজ পর্যন্ত ঠিক হয়নি। এখন আপনি দেখেন যেই কারণে দেখা গেল যে হয়তো ওনাদের সময় তারা 19 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন, আবার আওয়ামী লীগের সময় বলছে যে 61 জন বিচার নিয়ে, আবার এরশাদ সাহেব বলছেন যে আমি একজন মাত্র বিচারপতি চেয়েছিলাম, আমার দেওয়া হয়নি। তো এইটা তো একটা এবারকার কথা বলছেন না, আগে হ্যাঁ বলছি যে এটা কোটা না তো এটা। তাহলে বিচারক একটা মানদণ্ড সেটা নাই। আবার প্রশাসনে দেখেন যে বিশৃঙ্খলা, সেটা বলছি একটা উদাহরণ দিয়ে বলি যে ওএসডি কর্মকর্তা আছে 312 জন, অথচ মাঠ পর্যায়ে পদ শূন্য হলো 300, এবং এর মধ্যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ে নিয়মিত পদ হচ্ছে 1367, কিন্তু কর্মরত কর্তা আছে 2487। আবার এদিকে আগেই বলছি যে মাঠ পর্যায়ে পদ শূন্য, আবার এখানে ওএসডি, আবার পদ যা আছে তার চেয়ে বেশি। এই অনিয়মটা যদি প্রশাসনিক বিন্যাসের মধ্যে থাকে, তাহলে কিভাবে তারা ফাংশনটা করবে ঠিক মতো? এই জন্য আমরা যেমন বলছিলাম ওই যে একবার হয়েছিল, জনতার মঞ্চ হয়েছিল, বা একবার ওনাদের সঙ্গে দেখা করছে, আমরা বলছি যে এই যে আমলাতন্ত্র, জনগণের সাথে জবাবদিহি করা, আমার মনে হয় যে তাদেরকে প্রতি মাসে একটা অ্যারেঞ্জমেন্ট করা দরকার, যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি সেখানে তাদের সঙ্গে কথা বলবে, সেক্রেটারি কথা বলবে, সেখানে গিয়ে তারা যে জনগণের টাকায় যারা চলে কিভাবে আরেকটা কথা একটু শেষ করে দিব, সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন পদ্ধতির ওটা সংস্কার আনা দরকার। আরেকটা যে এই যে আমাদের অর্থমন্ত্রী যে কথাটা বলছেন, বা এর আগে আজকে যিনি রাষ্ট্রপতি, তিনি যখন স্পিকার ছিলেন, তিনি বলছেন যে যেই দুর্নীতি দেশে হয় প্রতি বছর একটা করে পদ্মা সেতু করা যাবে।
জি, ওনার আমরা আমরা হিসাবে- আমরা এই দুর্নীতি বন্ধ করতে চাই। আমরা একটা করে পদ্মা সেতু যেখানে যেখানে দরকার সেখানে সেতু নির্মাণ করতে চাই। আমি কিন্তু এখনো মীমাংসা কিন্তু পাইনি। আমি জানি না অনুষ্ঠানের শেষে কোনো মীমাংসিত জায়গায় আমরা আসতে পারবো কিনা। মাননীয় মন্ত্রী রয়েছেন, বিএনপি নেতা রয়েছেন, জাতীয় পার্টির নেতা এবং আমাদের খালিকুজ্জামান ভাই। আমরা একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন দর্শক লিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে একটা ছোট বিরতি যাচ্ছি। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরে আসবো। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ। দামে কম, কামে বেশি, লিটল মোটরস লিমিটেড। এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিডান কার, বিভিন্ন রঙে পাওয়া যায়। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা, আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। টাটা জেনন পিকআপ, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। টাটা LPS 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। টাটা LPT 909 EX2, মাটি, বালু, ইট, পাথর পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি নতুন প্রজন্মের ট্রাক, নিটল মোটরস লিমিটেড। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, নিটল মোটরস লিমিটেড। টাটা SFC 709 টিপার, অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী টার্বো চার্জ ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, নিটল মোটরস লিমিটেড। টাটা সুপার এইস, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, নিটল মোটরস লিমিটেড। এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছিলেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান লিটল টাটা ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আন্দোলন ও সংঘাতের রাজনীতি নিয়ে। আমরা মাননীয় মন্ত্রী আপনার কাছে আসি এবং এই সংঘাতের রাজনীতিকে আরো তপ্ত করে দিচ্ছি কিনা নানা বক্তব্যের মধ্যে দিয়ে। খানিক আগে অভিযোগ করছিলেন জয়নুল আবেদিন ফারিক, সেটি হচ্ছে ত্রাণমন্ত্রী সাহেবের একটা বক্তব্য রয়েছে, হেডম থাকলে 5 তারিখে মাঠে নামো, লুঙ্গিপুরে আমিও থাকবো, এ ধরনের বক্তব্য দিয়েছেন। মাওলা আলম হানিফ বলেছেন তারাকে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সমাবেশ করতে দেওয়া হবে না। খাদ্যমন্ত্রী বলেছেন যে গয়েশ্বরচন্দ্রকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আর 2 জন গ্রেপ্তার করলে মাটি খুঁজে পাওয়া যাবে না, একই পরিণত হবে। এই যে নানাভাবে এই যে বক্তব্যগুলো আসছে, এর মধ্যে দিয়ে আসলে সরকার কি বোঝানোর চেষ্টা করছে যারা বিরোধী জোটে রয়েছে, যারা আজকে রাজপথ আন্দোলনের চেষ্টা করছে? এটা যেমন সরকারি নেতৃবৃন্দ বলতেছেন, বিএনপির নেতৃবৃন্দ আবার একইভাবে তাদেরটা বলতেছে। এইটা হলো মুক্তিযুদ্ধ যখন করেছিলাম তখন প্রোপাগান্ডা বলে একটা আমরা সাবজেক্ট পড়েছিলাম। সেটা হলো যুদ্ধের সময় বা এই ধরনের সময় এই প্রোপাগান্ডা, এটা সরকারি প্রোপাগান্ডা। আবার ওনরা ওই রকম মানে সেই কাগজে বাগের মতো হুঙ্কার দিচ্ছেন যে 5 তারিখে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি। তবে এই যে ভাই আপনি সরি, তো এই যে বিষয়টা ওই রকমই। আমি কয়েকটা কথা না বললেই নয়। উনি যেটা বলছেন 128 জন মানুষ গত বছর নিহত হয়েছে, সে তো বিভিন্ন এই যে গ্রামগঞ্জ থেকে শুরু করে মানে রাজনৈতিক বড় ধরনের হত্যাকাণ্ড, এইটা গত বছর কোনো ঘটনা ঘটেছে আমার জানা নেই। তবে একটা স্মরণ ওনাদের করাই দিই, ওনারা যখন 4 জন সরকার ক্ষমতায় ছিল তখন এমপি আহসানুল্লাহ, সাবেক এমপি মমতাজ, সাবেক অর্থমন্ত্রী আপনার SM কিবরিয়া এবং মঞ্জুরুল ইমাম আমাদের খুলনা আওয়ামী লীগের সভাপতি, এদের মতো লোককে, এবং যশোরে
মানিক, তারপরে আর কয়েকজন ওই যে সাংবাদিক এদেরকে, বাবলু, এদেরকে কিন্তু নিহত হতে হয়েছিল। সেই দিক থেকে বিবেচনা আমার মনে হয় উনি যখন বললেন তখন মনে হয় ওনাদের সময় কোনো ঘটনাই ঘটে নাই, এই সময় যত ঘটনা ঘটছে ওনাদের সময় আরো বেশি পলিটিক্যাল মার্ডার ওনাদের সময় বেশি হয়েছে, চার্য সরকারের সময়। আরেকটা জিনিস যদি বলছেন যে 43 বছরে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নাই, তবে একটা জিনিস ওনাকে স্মরণ করাই দিই, এবং সেই সাথে আমি গোটা জাতি যারা আমাদের প্রিয় দর্শক ভাইদেরকে স্মরণ করাই দিই, 1996 সালে যখন 15 ফেব্রুয়ারি ওনারা নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে 46 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল এবং 26% ভোট সেখানে তারা মানে ভোট কাস্ট হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তার বিরোধিতা করেছে, আওয়ামী লীগ কোনো হত্যাযজ্ঞ করে নাই, ভোট কেন্দ্র পড়ায় নাই। ওনারা কি করছেন? ভোট কেন্দ্র পড়াইছেন, প্রিজাইডিং অফিসার হত্যা করছেন, আপনার ভোটারদের পায়ে রক কেটে দিয়েছেন, বাড়িঘর ভাঙচুর করছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, আর যা করেছেন তো সে দেখেছেন। 5ই জানুয়ারি যখন নির্বাচন হয়ে গেল, যদি এত ওই যে কইছে না হ্যাডম না কি আর কথাবার্তা, আমি শুধু এইটুকু বলতে চাই, যদি ওনারা এতই পারতেন তাহলে 5 তারিখের পরে 6 তারিখে যেমন ঝড় হঠাৎ করে উঠলে যেমন করে সমুদ্রের পানি গর্জন দিয়ে ওঠে, আবার যখন ঝড় হঠাৎ করে চলে যায় তখন কিন্তু সব আবার শান্ত হয়ে যায়। তো ওনারা এরকম শান্ত হয়ে গেলেন কেন? গেলেন এই জন্যে যে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হলো জনগণকে বাদ দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম হয় না। ওনারা নিজেদের স্বার্থে আন্দোলন সংগ্রাম করছেন, নিজেদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন সংগ্রাম করছেন, এবং যুদ্ধ অপরাধীদেরকে বাঁচাবার জন্য তখন আন্দোলন সংগ্রাম করছেন। এই কারণে তাদের সঙ্গে জনগণ নাই বলেই তারা এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। এখন আমি যে জিনিসটা বলতে চাই, আপনি যে ওনারা যে 7 দফাটা দিয়েছেন গতকালকে আমরা যেটা দেখলাম, 7 দফা। 7 দফা কি? 7 দফার মধ্যে আপনি যদি খুঁজে দেখেন দেখবেন যে 7 দফা, আমি যদি মানে আপনার সময় কম, উনি যদি বলতেন 7 দফা কি, তাহলে আমি তো একটা করে উত্তর দিতে পারতাম। তারপর আমি বলি ওনারা নির্দলীয় সরকারের কথা বলেছেন। সংবিধানে এখন নির্দলীয় সরকারের কোনো সুযোগ নাই, এবং ওনারা যে নির্দলীয় সরকারের যে ফর্মুলা গতবার দিলেন, যে 2 টার্মের যে 20 জনের মধ্যে থেকে 10 জন খুঁজে পাওয়া, দেখা গেল 20 জনের মধ্যে মাত্র আছে 7 জন, আর কাউকে খুঁজেই পাওয়া যায় না। কেন এই ফর্মুলাটা দিলেন? ওনারা সেই নির্বাচন মানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে গিয়ে যে সমস্ত কথাবার্তা তখন বললেন, আপনার নিশ্চয়ই এগুলো তো ভুলে যাওয়ার কথা না, আমরা বলি নাই যে সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা ওনাদের নিশ্চয়ই মনে আছে, যে ওই যে 2 টার্মে যে নির্বাচনের কথা বলছেন, একটা আওয়ামী লীগ জিতেছে, একটা বিএনপি জিতেছে, 4 জন জিতেছে, এবং এই 2টা নির্বাচনে 2 দলই ওই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কিন্তু বিরূপ মন্তব্য করেছেন। পত্রিকা খুললে এখনো পাবেন আপনি যে এগুলা করেছে। সুতরাং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো সুযোগ নাই। ওনারা কি বলেছেন আরেকটা, সেটা হলো যে ভোট ওই যে নির্বাচন কমিশনকে মানে আলোচনা করে ঠিক করতে, আলোচনা করে তো ঠিক করা হয়। গতবার এই যে নির্বাচন কমিশন, এটা তো আলোচনা রাষ্ট্রপতি সবাই সঙ্গে আলাপ আলোচনা করে, এটা তো নিয়োগ দেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেই নিয়োগটা দিয়েছেন। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যে রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কোথায় রাজবন্দী কারা? গোলাম আজম, সাইদি, মুজাহিদি, এরা রাজবন্দী? এটা তো যুদ্ধ অপরাধী, তাদের মুক্তি দিতে হবে। সেই মুক্তির জন্য ওনারা আন্দোলন করতেছেন, সেই আন্দোলনে সরকার ওনাদের সঙ্গে বসে আলোচনা করবেন, এটা প্রশ্নই আসে না। এবং ওনারা আরো কি বলেছেন, যেমন আপনি 7 দফা যদি আপনি দেখেন, তাহলে ওনাদের আরো 2-1টা কথা একটু আপনারও জানা দরকার। সেটা হচ্ছে ওনারা আরো বলেছেন যে এই যে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনার ইয়েকে নিতে হবে, আর্মি নিতে হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পর্যন্ত তো আর্মি কখনো নামে নাই মাঠে। আর ওনারাই একবার নামাইছিলেন বিরোধী দলের আন্দোলনকে দমন করার জন্য, আর্মি 4 জোট ক্ষমতায় থাকাকালীন আর্মি একবার নামাইছিলেন, কিন্তু আর্মিও ওনাদের মানে বিরোধী দলের আন্দোলনকে প্রতিরোধ করতে পারে। এই জায়গায় আমি একটু আপনার সাথে একমত। সেটা হচ্ছে আপনি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কথা বললেন, কিছুদিন আগে আপনাদের মাননীয় একজন উপদেষ্টা ইসলাম সাহেব যেটি বলেছিলেন যে আমরা 5 জানুয়ারি নির্বাচনে আমাদের রিক্রুটেড যারা ছিল তাদেরকে দিয়ে আমরা নির্বাচন করেছি। তো যেটি আপনি বললেন বিএনপিকে দোষারোপ করলেন, সেই জায়গায় আপনাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এই মন্তব্য কি আপনাদেরকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কিনা নির্বাচনকে? আমি উনি যেটা বলেছেন সেটা তার ইয়েতে চিন্তা, কিন্তু কথাটা কিন্তু পরে বিভিন্ন ভাবে এসেছে। আমি ওনার বক্তব্য থেকে যেটা বুঝলাম যেটা হলো, উনি বলছেন যে এইভাবে উনি বলেননি। তারপরে আপনার উনি কিভাবে যেটা কি বলেছেন ওনার মুখ থেকে এখন আপনার শোনা দরকার। আমি যেটা ওনার 7 দফা বলতেছিলাম,
সেটা হলো আরেকটা হলো যে এই যে সন্ত্রাসী গ্রেপ্তার মানে সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার, এটা প্রত্যেক নির্বাচনে আগেই হয়ে থাকে এবং এটা নিয়ে তখন পুলিশ এবং তার সরকারি যে প্রশাসন তারা কিন্তু এই সন্ত্রাসী এবং এদেরকে ধরার জন্য তখন একটা ড্রাইভ দেয় এবং অনেক এই কাজগুলো হয়ে থাকে। ওনারা 7 দফার মধ্যে আরেকটা বলেছেন যে যে বন্ধ টিভি এবং সংবাদপত্র এগুলো ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা বলার জন্য যে আমার দেশ পত্রিকায় কি করেছিল, সাইদির জন্য মক্কা শরীফের ইমাম সাহেব, কাবা গৃহের ইমাম সাহেব ব্যানার দিয়ে নাকি উনি মানববন্ধন করেছেন, অথচ সেইটা হইলো ওই ব্যানারটা হইলো যে আপনার গিলাবের যে গিলাব পরিবর্তন করে ইমাম সাহেব সেই গিলাব পরিবর্তন করছিলেন, সেইটাকেই ছবি দিয়ে আমার দেশের মতো পত্রিকায় ছাপাই দিল। এই মিথ্যা প্রচারের জন্য এই সমস্ত ছাপতে হবে। জামাতিদের এই প্রচারের জন্য আমাকে মাহমুদুর রহমান, ঠিক আছে, আমি একটু আপনার সাথে সংযোগ করি এবং আমি এক ধরনের আপনার কাছে প্রশ্ন জানতে চাই। আমার দেশের সেই অপরাধের কথা আপনারা বারবার বলার চেষ্টা করছেন, নিশ্চয়ই এটি কোনোভাবে, কিন্তু তাই বলে আমার দেশের যার কথা বলা হয় মাহমুদুর রহমান সাহেব, সে কতগুলি মামলায় জর্জরিত হয়ে জেলে থাকবেন, এটি কি আপনাদের কাছে কোনো প্রশ্ন হয়ে দাঁড়ায় কিনা? আপনি মনে করেন মিথ্যাচার সন্ত্রাস করবো, মৌলিক অধিকার অর্থ হয় আমার দেশের কথা যেহেতু বলে সেই কারণেই বলতে চাই, আমার কলম আছে, আমার এই টেলিভিশন আছে, আমি মিথ্যা কথা বলবো, এটি যদি আপনার মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে এই মৌলিক অধিকার তো জনগণ চায় না। মৌলিক অধিকার সেইটা যেটা হলো জনগণের যে তার যে মানে ভাব প্রকাশ, তার যে কথা বলার সুযোগ, তার যে মানে এই যে সন্ত্রাস বিরোধী তার যে বক্তব্য, এইগুলোকে আপনি প্রচার করতে দেবেন না, এইগুলো হইতে পারে না। আমরা তো সেটা প্রচার করতে দিচ্ছি এবং সেই তো এই জন্যই তো আজকে রাস্তায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন নেমে এই সন্ত্রাসের বিরুদ্ধে এখন মিছিল করে, সন্ত্রাসীরা মিছিল করতে পারে না। নিশ্চয়ই সাধারণ ভাই, আপনার কাছে আপনার সময় থাকলে আবার ফিরে আসবো। ফিরোজ ভাই, আপনার কাছে আসার পালা আমাদের। আপনি শুনছিলেন আসলে এমন এক প্রেক্ষাপটে আমরা যদি আলোচনা শেষের দিকে যদি একেবারে আসতে চাচ্ছি, আপনাকে দিয়েই শুরু করি শেষের আলোচনাটা, যে আমরা এই প্রেক্ষাপটে আসলে আমাদের কি করণীয় হতে পারে মনে হয়? দেখেন, জনগণের মধ্যে কেন আজকে 5 তারিখ নিয়ে এত উৎকণ্ঠা, এত উদ্বেগ, এত অস্বস্তি কেন থাকবে? থাকার কোনো কথা না, কিন্তু এইটা এই জন্য হয়েছে যে আমাদের রাজনীতিটা কিন্তু আমরা সঠিকভাবে পালন করতেছি না, যার যার রাজনীতি শেষে, যার জন্য আজকে এত উৎকণ্ঠা। মানে এই দায়টা কোন দিকে দিতে? এই দায়টা রাজনীতিবিদদের। আমি দায়টা আওয়ামী লীগের দেবো না, বিএনপি দেবো, আমাদের সকল রাজনীতিবিদদের দায়ী। এই জন্য আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। আমাদের রাজনীতির পুরুষার্থ হচ্ছে সহনশীলতা, ধৈর্য এবং একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমাদের মধ্যে তা নেই। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগের মধ্যে কি আছে, আমি বলবো কি বিএনপির মধ্যে যা আছে। আপনি তো কথা এখনই শুনতেছেন, এই দুই দলের মধ্যে যদি কথা শুনেন তাহলে দেখবেন যে সব থেকে বেশি গণতান্ত্রিক চর্চা করতেছে, কিন্তু কর্মকাণ্ডে কিন্তু তা দেখা যাচ্ছে না। আজকে অনেক কথা, এই একটু আগে আমি আরেকটি টেলিভিশন টকশোতে গিয়েছিলাম, সেখানে বলতেছিলেন যে আমরা কাদের সাথে সংলাপ করবো, যারা 21শে আগস্ট গ্রেনেড হত্যা করে আমাদের নেতা নেত্রী বা দলকে ধ্বংস করতে চেয়েছিল তাদের সাথে আমি কি আলোচনা করবো। ওই যে আমরা একটা ডায়লগ দিয়েছিলাম, শেষে বলেছিল যে আমি চাই যে আলোচনার মাধ্যমে, তখন ওইটা বললো। এখন তো কথা বলতে যুক্তি আছে, আমি যদি বলি যে না, তারপর আপনার কথা বলতে হবে, তখন উনি আবার পাল্টা যুক্তি দিয়ে আমাকে বলবে যে আপনি কোন কোন যুক্তিতে চাচ্ছেন। আমাদের খালিকুজ্জামান ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। উনি খালিকুজ্জামান একটু আগে যে কথা বললেন, এত তাত্ত্বিক কথা বলেন যে জনগণ এগুলো বের পায় না আমাদের দেশে কয়, অর্থাৎ এটা বুঝতে পারতেছে না। এই সারাজীবন উনি আসছেন এই কথা কইতে, এখন উনি সেই এসে চলে গেছেন, মানে দেশের আদর্শ নীতি কি হওয়ার দরকার ছিল। আরে দেশ এখন এই অবস্থা পড়ছে, আপনি কিভাবে আগুন নেভাবেন, কিভাবে পানি দেবেন, তার দিয়ে আপনি যদি এখন ওই তাত্ত্বিক কথা নিয়ে বসে থাকতে হবে না। আসেন আমরা সবাই একসাথে এটা বলি যে সবাইকে শান্ত থাকতে হবে। একদিনে উনি গণতন্ত্র হত্যা দিবস করলে তো গণতন্ত্র হত্যা হবে না। আর বিজয় দিবস একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে ওনারা প্রতিহত করতে চেয়েছিল, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করছি, এটা আওয়ামী লীগ বিজয় দিবস করবে। এর আগে পিছিয়ে করলে তো কোনো অসুবিধা হতো না। ম্যাডাম খালেদা জিকে আমি শ্রদ্ধা করি, উনি একটা প্রেস কনফারেন্স করলেন খুব তড়িঘড়ি করে, একদমই শেষ দিনে, মানে বছরের শেষ দিনে। আমাদের একটি প্রত্যাশা ছিল যে উনি কিছু নতুন কথা বলবেন, একটা সম্ভাবনার কথা বলবেন, জাতীয় উদ্দেশ্যে নতুন, কিন্তু একদমই ওই কেন প্রেস কনফারেন্সটা এত তাড়াহুড়ি করে করলেন। আমার ব্যক্তিগত ধারণা যে উনি যে কথা বলতে চেয়েছিলেন সেই কথা হয়তো শেষ পর্যন্ত না বলে ওই মুহূর্তে কিছু কথা চেঞ্জ করতে 7 দফা দিয়েছেন। এই সমস্ত দফা হয় কখন? যখন একটি নির্বাচন একদমই কাছে এসে যায়।
নির্বাচন প্রাককালে এই সমস্ত দফা নিয়ে আলোচনা করা যায়। আর নির্বাচন হলো 4 বছর পরে, উনি 7 দফা দিয়ে এখনই বলছেন, এর মধ্যে কত দফা চেঞ্জ হবে, কত কি আসবে। তা আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের মধ্যে আমাদের সম্প্রীতি নেই। এই যে ফারুক ভাইয়ের সাথে আমার এত বন্ধুত্ব, এত সম্পর্ক, এতে বাইরে কথা বলবো না, জি ফিরোজ ভাই, এই আমরা জন্য কথা বলবো না। এইটা কিন্তু রাজনীতির সবথেকে খারাপ লক্ষণ। একজন মারা গেলেও তার আমরা লাশ দেখতে যাই না, অথবা জানাজা যেতে চাই না এক দলের। এখানে গণতন্ত্র কোথায় আপনি দেখতেছেন? এইটাকে ফিরে আনতে হবে এবং গণতান্ত্রিক চর্চা সবাইকে করতে হবে, সর্বোচ্চ চর্চা করতে হবে, না হলে এখান থেকে ফিরে আনা যাবে না। একে অপরের ঘাড়ে যত দোষারোপ করবো, শাহজাহানের মতন লোক, ভালো লোক, উনি ভালো বলেন, এসে সমস্ত দোষ চাপাবেন, উনি ভালো বলেন এখানে চাপাবেন, কিন্তু জনগণ কিন্তু এইটা চায় না। জনগণের থেকে একটা ছোট্ট প্রশ্ন থেকে যায়, যদিও এই প্রশ্নটি এই মুহূর্তে যেহেতু আপনি নিজে বলছিলেন সেখানে যেন একটু বলি, সেটা 4 বছরের কথা বলার কারণে বলতে চাচ্ছি, এই নির্বাচনে আপনাদের অংশগ্রহণটা আসলে কি রকম ছিল? অংশগ্রহণের মধ্যে দিয়ে আমি একদমই স্পষ্ট বলি, আমি স্পষ্ট জাতির সঙ্গে বলতে চাই যে আমরা যখন দেখলাম যে এই দেশের গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, প্রতিদিন এই নির্বাচন বয়কট তো একটা কথা, কিন্তু এই নির্বাচনকে করার জন্য, প্রতিহত করার জন্য যে পরিমাণ মানুষের জীবন ক্ষয় হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, আমরা মনে করলাম যে অন্তত আমাদের সংবিধানকে রাখতে হলে, গণতন্ত্রকে ঠিক রাখতে হলে নির্বাচন করা ছাড়া আমাদের এবং আমাদের দলও কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে যদি আমরা ইলেকশন না যাই। শত প্রতিকূল অবস্থার মধ্যে আমরা নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে। একজন দর্শক আমাদের সাথে আছেন, প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আমি সুরমা বলছিলাম শাহজাহানপুর থেকে। জি বলুন সুমা। জি আমার সুরমা। জি বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে শাহজাহান স্যারের কাছে, যে উনারা সবসময় বলে যে জনগণ মানে উনাদের সাথে আছে, বিএনপির সাথে জনগণ নাই। তো জনগণ যদি উনাদের সাথে থাকে, উনারা একটা নির্বাচন দিক না দিলে জনগণের, তাহলে উনারা তো আবার উনারাই তো সরকার গঠন করবে। ধন্যবাদ। আমরা মোটা তাকে বুঝা গেছে। উনি বলছেন যে জনগণ আপনাদের সাথে থাকলে একটা নির্বাচন দিতে অসুবিধা কোথায়, আপনারা তো সরকার গঠন করবেন যদি বলা হয়। মোটা তাকে শুনতে চাই, আমরা পরবর্তীতে যাবো অন্য আলোচকের কাছে, কিন্তু প্রশ্নটি আপনার কাছে আসছে শাহজাহান খান ভাই। উনি যে প্রশ্ন করেছেন সুরমা, উনি নিশ্চয়ই জানেন একটা রাষ্ট্র, একটা দেশ পরিচালিত হয় সংবিধান অনুযায়ী। মানে একটা নতুন ভোট দিতে অসুবিধা কোথায় আপনাদের? পরিষ্কার যে এই মুহূর্তে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। এই নির্বাচন হবে 1919 সালে আর 2019 সালে। সুতরাং সংবিধান অনুযায়ী সেই নির্বাচনের জন্য অপেক্ষা করি না। তার জানার আগ্রহটা হচ্ছে জনগণ যদি আপনাদের সাথেই থাকে, জনগণ তো আছে আমাদের সাথে, যদি নাই থাকতো তাহলে জনগণ তো এতদিন তোলকালাম কাণ্ড করে তাহলে ওই নির্বাচনটা দিতে অসুবিধা কোথায়? যেহেতু সবাই মিলে অসুবিধা তো অসুবিধা নয়, সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো নাই, সুযোগ নাই, মানে সেই সুযোগ নাই বিধায় আপনারা জি আমরা আলোচনায় আসবো। আমরা কতগুলি মীমাংসিত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি, আমি জানি না সেই সত্য উদ্ঘাটিত হবে কিনা। ফারুক ভাই। আচ্ছা, এখানে আসলে শাহজাহান ভাই একজন বিজ্ঞ আওয়ামী লীগ নেতা। কিরণ ভাই, আপনি ওনাকে প্রশ্ন করেছেন আগামী 5 তারিখ নিয়ে। উনি চলে গেলেন সংবিধান সংশোধন নিয়ে, উনি চলে গেলেন জামাতে ইসলামের সাইদিকে নিয়ে, উনি চলে গেলেন মাহমুদুর রহমান মতো একজন বিজ্ঞ সাংবাদিককে নিয়ে, অনেক দিকে চলে গেলেন, কিন্তু আগামী 2 দিন পর যে 5 তারিখ আসবে সে দিক নিয়ে কোনো আলোচনা করলেন না। কারণ উনি মায়া কামরুল ওদের উপরে চাপিয়ে দিলেন, ওনারাই মনে হচ্ছে উনি করবেন। উনি আওয়ামী লীগ নেতা হিসাবে 5 তারিখে কি করণীয় সরকারি দলের এবং বিরোধী দলের যে প্রত্যাশিত ঘোষিত কর্মসূচি নিয়ে উনি কোনো কথা বললেন না। আমি শুধু ওনাকে এইটুকু মনে করিয়ে দিতে চাই যে সংবিধান সংশোধনের জন্য চেয়ারম্যান যাকে বানিয়েছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার অনেক কিছু বলার আমার দরকার নাই, কিন্তু উনি এখন মন্ত্রিসভায় নাই, উনি একজন চেয়ারম্যান। উনি 1972 সালে সংবিধানের দস্তখত করেন নাই, ওনাকে দিয়ে সংবিধান সংশোধন করিয়েছেন। উনি বলেছেন যে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল আওয়ামী লীগের। যখন এই রায়টা কোর্ট থেকে দেওয়া হয়, তখন বলা হয়েছিল যে কোর্ট থেকে একটা রায় শেষ অংশে লেখা ছিল সংসদ মনে করলে 2-3 বার এটা রাখা যায়। তাইলে সংবিধান সংশোধন কমিটিতে চেয়ারম্যান হিসেবে যিনি ছিলেন, উনি 1972 সালের সে আওয়ামী লীগের সংবিধানের দস্তখত করেন নাই, তাকে দিয়েই সংবিধান সংশোধন করিয়েছেন। ওইদিকে আমি যেতে চাই না। উনি যে 5 তারিখের কথা আমি বলতে চাই যে উনি আমার নেত্রীর সাধ্যবা শেষ 14 সালের শেষ দিনে যে বক্তব্যটা রেখেছে, আমি ওই সাধ্যবায় গিয়ে সময় ক্ষেপণ করতে চাই না। এই সাধ্যবা যে বক্তব্য উনি দিয়েছেন, ফিরোজ ভাই একটু ইঙ্গিত দিয়েছেন
যে কি বক্তব্য দিতে চেয়েছিলেন, উনি কি দিয়েছেন। উনি দিয়েছেন এইটুকু যে আপনারা প্রথমেই বলেছেন বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনটা ছিল নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন। আমরা 1996 সালে একটা নির্বাচন করেছিলাম, তখন আপনারা জামাতকে নিয়ে, সাইদিকে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেছেন। আমরা এই 1 মাসের মধ্যেই সংসদ ডেকে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেছিলাম। কিন্তু আমার প্রশ্ন আজকে যে এই বেগম খালেদা জিয়ার 7 দফা 2014 সালের ইতিহাসের পাতা আরেকবার লেখা থাকবে। যেহেতু আমার নেত্রী, অনেকে বলবেন আপনার নেত্রীর পক্ষে তো কথা বলবেন, আমি মাননীয় শাহজাহান সাহেবকে অনুরোধ করব যে বক্তব্যটা উনি দিয়েছে, আপনার সত্যিকার অর্থে যদি গণতন্ত্রী হয়ে থাকেন, সংবিধানের পক্ষ হয়ে থাকেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি এতটুকু সম্মান যদি থাকে, 1 বছর আপনি বলেছেন আমরা কিছু করি নাই, তাহলে 1 বছর আমরা অপেক্ষা করেছি, কিন্তু আপনি বলেন নাই। আপনাদের নেতারা যে ভাষায় কথা বলছে যে 2019 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু নির্বাচন আগে আপনি বলেছেন যে নিয়ম রক্ষার নির্বাচন। তাই আমি অনুরোধ জানাবো যে বেগম খালেদা জিয়ার 7 দফা নিয়ে সমালোচনা না করে, এটা তো প্রত্যাখ্যান আপনারা করেছেন, এটা আপনাদের বিষয় না। 1 মিনিট আমি শেষ করতেছি। সেই বিষয়ে আমি ওনাকে অনুরোধ জানাবো, ওনার দলকে অনুরোধ জানাবো যে সংঘাতের রাজনীতি পরিহার করেন। নিশ্চয়ই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক যদি হয়ে থাকেন, সহিংস রাজনীতি আমি বিশ্বাস করি না। আজকে আপনাদের টেলিভিশনে দেখেছি আমি, রুহুল কবির রিজভী আহমদ, আমাদের ওয়ান অফ দ্য জয়েন্ট সেক্রেটারি জেনারেল, সুন্দর একটা বক্তব্য দিয়েছে যে সমাবেশ বিএনপি, সেই সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া, সেখানে নাশকতা বিএনপি করবে। হাউ এ বিলিভ ইট? এটা কি কোনো ভদ্রলোক, কোনো রাজনৈতিক কর্মী বিশ্বাস করবে নিজের নেত্রীর সামনে নিজে গন্ডগোল করে সভা পণ্ড করে দিবে? তাই আমি মনে করি যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে সময় এখনো আছে, আমি আশা করব, আমি প্রত্যাশা করব যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সংঘাতের দিকে আমাদেরকে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের পূর্ব ঘোষিত, এটা মনে আমার শেষ বক্তব্য, আমি আর সুযোগ পাবো না। যে সুরমা নামে যে মেয়েটি যে প্রশ্ন করেছে শাহজাহানপুর থেকে, মাননীয় মন্ত্রী, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন দেওয়ার ক্ষমতা সরকার প্রধানের, যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল পরিচালনা করছেন, কেন দিবে না? যে নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে না, সাংবিধানিক ধারাবাহিকতা এবং নিয়ম নীতি তো ব্যত্যয় ঘটে। সংবিধান তো, এটা তো জেলা পরিষদের সংবিধান না, এটা তো রাষ্ট্রের সংবিধান। সেই সংবিধান পরিবর্তন তো ওনারা করেছেন একক সংখ্যাগরিষ্ঠতার জন্য। এখনো ওনারা ইচ্ছা করলে পারেন, যেহেতু বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেন নাই। সে কারণে আমি বলবো, যদি আমার শেষ বক্তব্য হয়ে থাকে, আমার এটা যদি শেষ, আমি না, আমার কাছে যদি আর না মাইক পাওয়া যায়, আমি শাহজাহানের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয়, এটা শ্যালা নদী না, এটা তেল ডুবে, জাহাজ ডুবে তেল ভাসা না, এটা গণতন্ত্র। এই গণতন্ত্রকে ভাসিয়ে দিয়ে না। তাই আপনাকে মনে করে দিতে চাই, নূর হোসেনের স্মৃতি আপনার মনে আছে, আগামী 5 তারিখে আমাদের যেই পূর্ব ঘোষিত সভা, আমি অনুরোধ জানাবো সেটা অনুমতি দিতে, শান্তিপূর্ণ সমাবেশ হবে। যদি নাই বা দেন, বলেছেন যে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন ডেকে ঘরে বসে থাকেন, রাজপথে দেখবেন নূর হোসেনের মতো বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে আমরা রাস্তায় বসে থাকবো। কত জল কামান আছে, কত গুলি সরকারের ঘরে আছে, কত টিয়ার গ্যাস আছে, কত মারতে পারেন, সব মেরে ফেলান, কিন্তু আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা আপনাদের সাথে থাকবো না। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা এগিয়ে যাব। জি, ধন্যবাদ। আমরা খালেক ভাই শুনছিলেন এবং একবারে শেষ করতে হচ্ছে। আমি ওই যে একটু কারি ফিরোজ সাহেব একটু আমার প্রতি অবিচার করে ফেলছেন, কারণ আমি বলছি যে সাবেক যে স্পিকার সাহেব যে কথা বলছেন এটা তত্ত্ব কথা না। উনি বলছেন যে 1 বছরে যা লুট দুর্নীতি হয় এটা দিয়ে একটা সেতু করা যায়, পদ্মা সেতু করা যায়। এবং যেটা বলছি, থানায় পুলিশে গিয়ে মানুষকে বেআইনিভাবে মারপিট করে, সেই বিষয়গুলো, এগুলোর মধ্যে তত্ত্ব নাই। এটা বলতে পারতাম যে ওনারা উভয় পক্ষ কিন্তু গণতন্ত্রের কথা বলে, তাহলে সেই গণতন্ত্র কার? হবস লকের? সেটা কি মন্তেস্কোর? সেটা কি এসব কথাগুলো আমি প্রশ্নটা এভাবেই করতে চাই আপনাকে, একটু প্রশ্নটা করতে চাই এভাবে সম্মান রেখে। সেটা হচ্ছে 5 জানুয়ারি আর 2 দিন বাকি, আবেদন করেছে সমাবেশের জন্য, সরকার আবেদনে এখনো সাড়া দেয়নি বলা হচ্ছে।
আপনি কি মনে করেন সেখানে বিএনপিকে বা তার জোটকে সমাবেশ করতে দেওয়া উচিত বা ন্যায়সঙ্গত কিনা? আমরা বলছি যে সমাবেশে কারো এটা বাধা দেওয়াটা ঠিক না, সেটা এক জিনিস। আমরা এখানে যে কথাটা পরিষ্কার করতে যাচ্ছি সেটা হলো যে সংঘাতময় পরিস্থিতি অবসান, যেমন একটা বলছেন যে শান্তির কথা উনি বলছেন। এখন শান্তি, যেমন আমরা 25শে মার্চের পরে একটা শান্তি কমিটি হয়েছিল, তো ওইটা কিন্তু শান্তির জন্য ছিল না, আমরা সেই শান্তিতে যাই নাই। তাহলে বিষয়টা হলো আসলেই শান্তিটা কিভাবে হবে? এখন আগুন নির্বাপনের কথা বলছেন, এটা বাতাস দিয়ে নির্বানো যাবে না, এটা পানি দিতে হবে। তাহলে সেই জন্য আজকে ব্যবস্থার অভ্যন্তরের ত্রুটিটা কোথায় সেটা চিহ্নিত করার জন্য কথা আমাদের একটু ভাবতে হবে। তাহলে যেই ব্যবস্থার কারণে আজকে অশান্তির আগুন জ্বলছে এবং যেখানে লুটপাটতন্ত্র এবং গণতন্ত্র তো একসঙ্গে যাবে না, তাহলে সেই জায়গায় যে কথাগুলো আরো অনেকগুলি, কারণ এখানে তো অল্প সময়ের কথা বলা যাবে না। তাহলে ওনাদের ওই যে কোকোর কাছ থেকে টাকা বিদেশ থেকে নিয়ে আসছে, এটা ভালো পদক্ষেপ, যদি ওনারা সেটা ভালো বলতে পারতেন যে আমাদের কোকোর টাকাও নিয়ে আসছেন, বাকিগুলিও আনেন। কারণ মালয়েশিয়াতে সেখানে টাকা আছে, সুইজারল্যান্ডে আছে, ওই কানাডাতে আছে, বিভিন্ন জায়গায় আছে, এবং দেশের অভ্যন্তর ব্যাংকগুলি সব ইয়ে করে ফেলছে, লুটপাট হয়ে গেছে, তাহলে এই টাকাটা উদ্ধার করেন। তাহলে এখন এইটা যদি আমরা টাকার যে শক্তি, কালো টাকার শক্তি, লুটপাটটাকে এইটা এবং এই অভিযোগ কাদের দিকে আপনি দিচ্ছেন? শুধু এটা দলের ব্যাপার না। তাহলে আপনি লুটপাট যে করে তাহলে সেটা আশ্রয় করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই জায়গায় এসে যখন অর্থমন্ত্রী বলেন যে আমাদের কালো অর্থনীতি প্রায় 80% মতো, তো এইটা দিয়ে আপনি গণতন্ত্র কার্যকর করবেন কিভাবে? তাহলে যেই যে জিনিসগুলি একটি জনগণের মতামত, জনগণের পক্ষে কল্যাণে শাসন ব্যবস্থাকে বাধা সৃষ্টি করে, সেগুলি অপসারণ করার জন্য আজকে চিন্তা করার সময় এসছে। এটা না করলে এই সংঘাতের অবস্থা যাবে না। তবে এটা বলে শেষ করে দিই, সেটা হলো যে আমাদের নির্দেশনাও আছে। যেমন আমরা দেখলাম এর আগে কিন্তু ওই যে রানা প্লাজার ধসের সময় আমরা দেখলাম যে আমাদের একটা ওই যে রিমোট সার্চিং ডিভাইস, আর জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, উনি 250 কোটি টাকার একটা দিয়েছিলেন যন্ত্রপাতি আনতে, 59 কোটি টাকা দেওয়া হয়েছিল। পরে যখন বিল্ডিং ধসে গেল কয় যে এই রিমোট নাই, এটা সাধারণ মেশিন এটা। আর এইবার দেখলাম কি একটা বাচ্চা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে গোটা রাষ্ট্র 18 ঘন্টা পরে এসে বলল যে আমরা এই বেদনাদায়ক ঘটনাটা সবাই দেখেছি। জি, বেদনাদায়ক ঘটনাটা সবাই দেখেছি। আমরা গণতন্ত্রের সংগ্রামের দিকে যেতে শেষ করতে চাই, যদিও আমাদের সময় প্রায় শেষ, তবু আমরা এটা সময়। ফিরোজ ভাই, আমরা এই সংঘাত সংঘর্ষ পরিহার করে একেবারে 30 সেকেন্ড আমরা বলবো যে আচ্ছা, আমি ফারুক ভাইকে বললি তখন ইলেকশন আসলেন না, এখন শুধু কি ফারুক ভাইকে বলবেন না সবাই? এই যে না, ওনাকে প্রথম বলতে ওনাকে বলি এখন কেন ইলেকশন আসবেন, কেন এখনই আসতে চাচ্ছেন আবার? এখন তো এই আওয়ামী লীগের অধীনে ইলেকশন হবে, এদের কি চরিত্র চেঞ্জ হয়েছে? তোলে দেশ কি আগের থেকে অনেক বেশি আওয়ামী লীগ তাকে সংশোধন করছে? তাদের অধীনে কোন সাহসে আবার ইলেকশন করতে চাচ্ছেন? আপনি বলতেছেন ইলেকশন তো সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে একটা ইলেকশন হবে। তার সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে তো এই সরকারের অধীনে হবে না, সেই মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হইতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। সেই ইচ্ছা তারা কেন করবে? তারা আপনার ক্ষমতা আসবেন, তারা এখন আপনাকে সময় দিব অবশ্যই। তারা ক্ষমতা, আপনি ক্ষমতা আসবেন, আপনার মধ্যে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি আপনার প্রশ্ন করতেছি, আপনার প্রশ্নের উত্তর এইটা যে আপনি মনে হয় আমাদের নেত্রী এবং বিরোধী দলের বক্তব্য পুরোটা পড়ছেন, নিশ্চয় পড়েন আপনি, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা চাচ্ছিটা কি? আমরা চাচ্ছি যে 2014 সালের শেষ দিন যে বক্তব্যটা বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন, সেখানে কি লেখা ছিল? লেখা ছিল যে একটা সবার গ্রহণযোগ্য একটি সরকারের মাধ্যমে সেটা করতে পারবেন ওনারা, আপনারা, কারণ ওনারা আপনারাই আছেন এখন, আমরা তো কেউ নাই। আপনারা নির্বাচনে আসেন, আমরা চাই আপনারা নির্বাচনে আসেন। 1919 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আপনারা আসবেন আওয়ামী লীগের এই সরকারের, অর্থাৎ শেখ হাসিনার প্রধান। আপনারা সেখানে যেমন আপনারা শোনেন, ভুলটা করছেন আপনারা কোথায় জানেন? সেটা হলো যে আপনাদের যে দুইটা চান্স শেখ হাসিনা দিয়ে দিয়েছিল, যে টক শো হয়ে গেল, যে চান্স দুটো দিয়েছিল, সেই চান্স দুটো করেন নাই। যে আমরা জানি যে জামাতিদের কাছে আপনারা তখন সারেন্ডার করতে হয়েছিল এই কারণে যে তাদের এই লোকগুলোকে জেল থেকে বের করার কি হবে, এই কারণে আপনারা আসতে পারেন না। যাক, সেটা বড় কথা না। এখন প্রশ্নটা হলো যে আপনারা একটা জায়গায় কিন্তু বলছিলেন 5ই জানুয়ারির পরে বিভিন্ন বক্তৃতায় আপনারা বলছিলেন আমরা এখন অহিংস আন্দোলন করি। আপনাদের নিশ্চয়ই কথা মনে আছে, আপনারা সেই জায়গাটায় থাকেন, অহিংস আন্দোলন করেন এবং সেটা আমি শেষ করি। আপনার একটা জিনিস নিশ্চয়ই ভুলে যায়নি, আমরা কেন আশঙ্কা করছি
সম্ভবত 2000 সালে যখন আপনার এই যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছিল, শাহজাহান ভাই, 7ই নভেম্বর শাহজাহান ভাই, আপনার আমরা- পল্টন আমরা- ময়দানে আমরা বোমাবাজি করছিলেন নিজেদের মিটিং। আপনাকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। যারা জারি করে জাতীয় জি। পার্টি মিটিং করতে দেন। ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক বিশ্লেষণ না রয়েছে। কিরণ ভাই, আমরা জি, 2019 পর্যন্ত আমরা- অপেক্ষা করতে পারবো না। জি, আমরা 2019 আগে নির্বাচন জি, হবে। নিশ্চয়ই আমরা সেটা জানি না। আমরা রাজনৈতিক সমঝোতা একটা চাই, আমরা সংঘাত চাই না। আমরা চাই যে আমাদের রাষ্ট্রের যত রাজনীতিবিদরা রয়েছে, যেটি আমাদের ফিরোজ ভাই প্রত্যাশা করেছেন এবং ওনার স্যার এরশাদ প্রত্যাশা করেছেন, সেই প্রত্যাশিত জায়গায় আমরা যাতে ফিরে যেতে পারি। আমরা সংঘাত পরিহার করে আমাদের যে জাতির বিবেকের যে বাতিঘর রয়েছে সেটা যাতে জাগ্রত হয়, আমরা যাতে আমাদের যে অমীমাংসিত সত্যগুলো রয়েছে সেগুলো যাতে আমরা মীমাংসা করতে পারি, আমরা যাতে মনে করতে পারি বাংলাদেশে গণতন্ত্র চর্চা চলছে এবং এটি অব্যাহত থাকবে। দর্শক, আপনাদের সবাইকে ভীষণ ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে নিটোল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবারও আপনাদের এটি পুনর্প্রচার করা হবে। আশা করি আপনারা সকালবেলা আবার দেখতে পাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।